বিশেষ মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে মহাসচিব নির্বাচন বিলম্বিত করতে চায় গণতন্ত্রের বিপক্ষ শক্তি। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। কর্মসূচির ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে বের হবে এনসিপির জুলাই পদযাত্রা। দুপুরে কলেজ চত্বরের পথসভায় বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। বিকেলে রাজশাহীতে কর্মসূচি। জুলাই আন্দোলনের এই দিনেই বাংলা ব্লকেজ নতুন কৌশলের সূচনা। শিক্ষার্থীদের কর্মসূচিকে নৈতিক সমর্থন জানায় বিএনপি। পবিত্র আশুরায় নানা আনুষ্ঠানিকতা। কারবালার করুণ ইতিহাস স্মরণে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। ঢাকায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। চট্টগ্রামে ঘরে ঘরে ভাইরাস জ্বরের প্রকোপ। সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। আজই দেশে ফিরছে নারী ফুটবল দল। এশিয়া কাপের ঐতিহাসিক অর্জনে মধ্যরাতেই সংবর্ধনা দেবে বাফুফে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি না। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কারের নামে জনগণের নির্বাচিত সরকার ও সংসদকে দুর্বল করার কোনো প্রস্তাব বিএনপি মেনে নেবে না। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংস্কার ইস্যুতে লিখিত বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের পক্ষে। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে আগ্রহ ও প্রত্যাশার পাশাপাশি রয়েছে হতাশা ও উৎকণ্ঠাও। সংস্কার ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই দলের প্রতিনিধিগণ ধৈর্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন এবং কমিশনকে সহযোগিতা করছেন। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। ৬টি কমিশনের মধ্যে এখনও পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে আলোচনা হয়নি। তবে র্যাব বিলুপ্ত সহ কমিশনের প্রস্তাবিত প্রায় সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য, দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছে তা নিয়ে অচল অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভুল করে মানুষকে ব্যাখ্যা করে দিয়ে বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে, বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে থেকেছে। মির্জা ফখরুল জানান, দুদক সংস্কার কমিশনের ৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতেই সম্মত বিএনপি। জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮টি সুপারিশের মধ্যে ১৮৭টি প্রস্তাবে সম্মত হয়েছে বিএনপি। ৫টিতে আংশিক এবং ভিন্নমত রয়েছে ৫টি সুপারিশে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের ৮৯টি সুপারিশের মধ্যে ৬২টি সুপারিশে একমত দলটি। ৯টিতে আংশিক এবং ১৮টিতে ভিন্নমত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের ২৪৩টি সুপারিশের মধ্যে বিএনপি ১৪১টিতে একমত। ১৪টিতে আংশিক এবং ৬৪টিতে ভিন্নমত ছাড়াও ২৪টি বিষয়ে একমত হতে পারেনি বিএনপি। বিএনপি মহাসচিব জানান, সংবিধান সংস্কার কমিশনের ১৩১টি সুপারিশের অধিকাংশতে একমত পোষণ করেছে দলটি। এমন বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব
তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়েও বিএনপি তাদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে। কি কারণে তারা একমত নয় সেই যুক্তিও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। ঐক্যবদ্ধ শক্তি ও সামর্থ্যের সাথে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় বিএনপি দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কর্মসূচির ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা। সকালে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির গাড়িবহর। দুপুরে পৌঁছান তারা। শহরের শান্তিমোড় থেকে শুরু হবে দলটির পদযাত্রা। 2024 সালে জেলায় ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্র ছিল এই শান্তিমোড়। পরে কলেজ চত্বর এলাকায় গিয়ে পথসভা করবে দলটি। তারপর ক্লাব সুপারমার্কেট এলাকায় এনসিপির জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন শীর্ষ নেতারা। সবশেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবে দলটির গাড়িবহর। এনসিপির কর্মসূচিতে উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, এনসিপির যে নেতৃবৃন্দদের পদযাত্রা এখন সেটা কোন পর্যায়ে আছে এবং কোথায় আছে, কি চলছে জানাবেন। জুয়েল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। স্যার, আমরা এখন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের নিমতলা মোড়ে আছি। পদযাত্রা শান্তিমোড় থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, শান্তিমোড় এলাকা থেকে কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছেন, বিশেষ করে নাহিদ, তারপরে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ কিন্তু আমাদের এখানে আছেন। তারা অলরেডি আমাদের পদযাত্রাতে শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আলম তিনি মঞ্চের ওপর মাইকের ওপর উঠে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আমরা এই পদযাত্রা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আমরা কিন্তু নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সে মঞ্চে কিন্তু পথসভা অনুষ্ঠিত হবে। সেই পথসভার মাধ্যমে হয়তো আজকে আমরা নতুন কোনো বার্তা এনসিপির পক্ষ থেকে আমরা শুনতে পারবো। যে বিষয়টি হয়তো এনসিপি আজকে নতুন কোনো বার্তা দিবে কিনা সেটি। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা যে এনসিপির যে প্রধান কার্যালয় আছে সেটিও আজকে উদ্বোধন করা হবে। এর প্রেক্ষিতে কিন্তু আমরা আজকের এই শোভাযাত্রা অলরেডি মানে শুরু হয়েছে। এখানে কেন্দ্রীয় নারী নেতৃবৃন্দ থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের বিপুল সংখ্যক এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেটা একেবারে লোকারণ্য বলা যেতে পারে। পাশাপাশি নেতৃবৃন্দদের সেই নির্দিষ্ট সময়ে যেটি আসার কথা ছিল, তারা কিছুটা বিলম্বে আসলেও নেতৃবৃন্দ কিন্তু বা এখানকার যারা নেতা কর্মী রয়েছেন তারা আমাদের আগ্রহে অপেক্ষা করছিলেন। এই মুহূর্তে আমরা নিমতলা মোড় ক্রস করে সেই জায়গাটি এখন বরেন্দ্র মোড় হয়ে পথসভা স্থলের দিকে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সেই পথসভা শুরু হবে। সোহাগ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। কর্মসূচির নতুন নাম বাংলা ব্লকেট। আন্দোলনের মাত্রা তীব্র করতে গত বছর এই দিনে নতুন কৌশল জানান দিয়েছিল শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে এদিন নৈতিক সমর্থন দেয় বিএনপি। দলটিকে খোঁচা দিয়ে আওয়ামী নেতা ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনের উপর ভর করছে। জুলাইয়ের 6 তারিখ আন্দোলনের গতিপথ পায় রাজনৈতিক রং। আন্দোলনকারীরা জানান, পিছপা নয়, সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল সারা দেশের শিক্ষার্থীরা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ছাড়িয়ে গেছে দৃষ্টির সীমা। সংহতি, জগন্নাথ, তিতুমির, ঢাকা কলেজ সহ সারা দেশের শিক্ষার্থীদের, যারা সারথি হয়ে আন্দোলন বেগবানে ঐক্যবদ্ধ।
52, 69, 71-এর মূল দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। সেই চেতনায় 24-এর শিক্ষার্থীরাও নিজেদের সামিল করতে চান। 69-এ সম্ভব হয়েছে, 52-তে সম্ভব হয়েছে, 24-এ সম্ভব হবে। হরতাল, অবরোধ বা পরিচিত কোনো কর্মসূচি নয়, চলমান আন্দোলনের 6ষ্ঠ দিন শিক্ষার্থীরা ডাক দেয় নতুন কর্মসূচির নাম বাংলা ব্লকেট। বলা হয় সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেট দেয়া হবে যান চলাচলে। অ্যাম্বুলেন্স, গণমাধ্যম সহ জরুরি কাজ ছাড়া ওই পথ পেরোবেন না কেউই। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। প্রথমবারের মতো এই দিনেই আন্দোলনের আনুষ্ঠানিক সমর্থন দেয় বিএনপি। দলটির মহাসচিব সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান। মির্জা ফখরুলের সমর্থনের বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিন বলেছিলেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনে ভর করেছে। আন্দোলনের গতিপথে প্রতিদিনই ছিল বাংলা ব্লকেডের মতো নতুন নতুন কর্মসূচি। বাংলাদেশের মানুষজন গতানুগতিকভাবে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এইসব শব্দ শুনে অভ্যস্ত। সো আমরা যেটা করতে যাচ্ছি এটা কিন্তু অবরোধই করতে যাচ্ছি, কিন্তু অবরোধ বলা যাবে না, সামথিং ডিফারেন্ট কিছু একটা বলতে হবে। আমাদের প্রথম সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ ব্লকেড, কিন্তু মানে এটা যখন আমরা বলছি তখন মানে বলতে বেশি সময় লাগছে। আমাদের শব্দ দুটো হতে পারে বাংলা ব্লকেড, কিন্তু আমাদের এই শব্দটা একটা শব্দ হয়ে গিয়েছিল। যত কম শব্দে যত মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষকে টাচ করা যায়। শুধু শিক্ষার্থীদের মধ্যে না রেখে সকল মানুষকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনটাকে বেগবান করতেছি, যে ব্লকেট দিতে পারি। তারপর ব্লকেট বলতে কেমন ব্লকেট হবে এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে, যে বাংলা ব্লকেট, বেঙ্গল ব্লকেট, বাংলাদেশ ব্লকেট বা বাংলা ব্লকেট, শেষে আমরা বাংলা ব্লকেটে আসি। আন্দোলনে পিছপা নয়, শক্তি জুগিয়ে সামনের লড়াইয়ের প্রস্তুতি আর উদ্ভাবনী টার্ম যুক্ত করে কর্মসূচিতে শিক্ষার্থী সহ জনতার অংশগ্রহণ বাড়ানোই ছিল উদ্দেশ্য। আন্দোলন থেকে পিছুপা হওয়ার আর কোনো সুযোগ আমাদের হাতে নেই এবং আমরা এই দাবি বাস্তবায়ন করিয়ে নিয়ে আসব। এই জায়গায় যখন আমরা বদ্ধপরিকর, ঠিক সেই সময়টাতে আন্দোলন ঘনীভূত হয়েছে। এই আন্দোলনে আমাদের সাথে প্রথম 5 বা 6 তারিখ আপনার রাষ্ট্রীয় বাহিনী আমাদের সাথে যোগাযোগ করে এবং সর্বপ্রথম আন্দোলনকে ভিন্ন খাতে বা আমাদের নেতৃত্বের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে আসলে বিভাজন টানার চেষ্টা করে। সমন্বয়করা বলছিলেন, বাংলা ব্লকেটের মতো ভিন্নধর্মী প্রতিবাদ আন্দোলনকে করেছে জনমানুষের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশিরা কেউ জঙ্গি নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে ফেরত 3 জনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করলেও উপদেষ্টা বলছেন তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়। এদিকে সাম্প্রতিক সময়ে মবের ঘটনা বেড়েছে বলেও স্বীকার করেন উপদেষ্টা। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 36 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। এদের মধ্যে 3 জনকে ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দাবি করেন, মালয়েশিয়ায় গ্রেফতারকৃতদের কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় 3 জনকে দেশে পাঠানো হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে আছেন। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় শিল্পাঞ্চল পুলিশের হেডকোয়ার্টার পরিদর্শন করেন। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কতজন সেই পর্যন্ত? মাত্র 500। দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে দেশে মবের ঘটনা বেড়েছে বলে স্বীকার করেন তিনি। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, তবে তারা প্রস্তুতি নিচ্ছেন। ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে,
সবার প্রস্তুতি যদি হয় 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সকালও স্পিডে বলছি যে তাদের ধরার জন্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র আশুরার দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সবচেয়ে বড় মিছিলটি শুরু হয় পুরান ঢাকার হোসেনি দালাল এলাকা থেকে। সকাল 10টার দিকে ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। শোকের নানা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন দিয়ে মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মিছিলটি পুরান ঢাকা থেকে শুরু হয়ে আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে মোহাম্মদপুরে শেষ হয়েছে। মোহাম্মদপুর থেকেও তাজিয়া মিছিল বের হয়ে বিজয় সরণিতে গিয়ে শেষ হয়। শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানানো হয় তাজিয়া মিছিল থেকে। একই সাথে ইমাম হোসেন, ইমাম হাসানের শিক্ষা ধারণের মাধ্যমে অন্যায় অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আজকে আমরা আছি, কালকে থাকবো না, কিন্তু এই মিছিল, এই প্রতিবাদ মিছিল এটা থাকবেই। ইমাম হোসেন শাহাদাত হয়েছে, এই জন্য আমরা শোক পালন করতেছি। আইন শৃঙ্খলা রক্ষা ভালো, ব্যবস্থা ভালো, আপনাদের সুবিধা আছে। পবিত্র আশুরায় দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল হয়েছে। স্মরণ করা হয় কারবালার হৃদয় বিদারক ঘটনা। শোককে শক্তিতে রূপান্তর আর অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়ের বার্তা নিয়ে সকালে বন্দরনগরী সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। পরে শহরে নিউ মার্কেট ও কোতোয়ালি মোড় ঘুরে আবার ইমামবাড়াতেই শেষ হয় মিছিলটি। খুলনাতেও বের হয় তাজিয়া মিছিল। নগরীর আলতাপোল লেনের আঞ্জুমানে পাঞ্জাতানি ইমামবাড়ি থেকে শোক ও মাতমের মিছিল বের করা হয়। শিয়া সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ শোকের ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন। এছাড়া বরিশালের নতুন বাজার এলাকা থেকেও বের হয় শোকের মিছিল। মুহররমের তাৎপর্য এবং শিক্ষা হচ্ছে অন্যায়ের সাথে আপোষ না করা। নিষ্ঠুর এজিদের নির্দেশে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ ৭২ জনকে শহীদ করেছিল। 10ই মুহররম ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালা ময়দানে শহীদ হন, তো ওইটাকে মনে করে আজকে আমাদের পথে নামা। রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু রোগী। ছুটির দিনেও জরুরি বিভাগে ছিল বেশ ভিড়। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। গেল 24 ঘন্টায় এই হাসপাতালের জরুরি বিভাগে 8 শতাধিক মানুষ জ্বরের চিকিৎসা নিয়েছেন। অনেক রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। আক্রান্তদের বড় অংশই তরুণ। জ্বর, মাথা ব্যথা, বমির লক্ষণ নিয়ে আসা রোগী বেশি। চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসা রোগীরা পড়ছেন মারাত্মক জটিলতায়। এজন্য জ্বর দেখা দিলেই চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। জ্বর হচ্ছে, জ্বরের সাথে পাওয়াত ফুলন দিছে, এখন সব শরীর বিষ, তার জন্য আসছে রক্ত পরীক্ষা করার জন্য। 3 দিন পর্যন্ত এত জ্বর, মানে জ্বর নামতেইছে না। আমাদের 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করেন আর শরীর বলে প্রচন্ড ব্যথা, হাঁটতেও পারি না, ব্যথার চোটে খাইতে পারি না, এটাই সমস্যা, চোখ মুখ খুলে গেছে। চট্টগ্রামে ঘরে ঘরে এখন ভাইরাস জ্বরের রোগী। কেউ চিকুনগুনিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, আবার কেউ টাইফয়েড, জন্ডিসে আক্রান্ত। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শহরের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। এ মৌসুমে বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। দীর্ঘ 10 দিন ধরে তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন বেসরকারি এই চাকরিজীবী। ডেঙ্গু ও করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও জ্বর না কমায় এসেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। খাবার রুচি নেই, 10 দিন ধরে কিছু খাই না, শুধু আম খাচ্ছি আর শশা খাচ্ছি। প্রাথমিক চিকিৎসা দিছে, তারপরে পরীক্ষা নিরীক্ষা দিছে, আজ খাচ্ছি, আজকে আবার ডাক্তার দেখাবো, এরা যেটা দিয়ে যেটা খাবো আর কি ওষুধ। তার মতোই দূর দূরান্ত থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে সরকারি বেসরকারি সব হাসপাতালে। একই পরিবারের একজনের হলে বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা। বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা কিংবা ভাইরাস জ্বরে আক্রান্ত। এছাড়া চিকুনগুনিয়া, ডেঙ্গু, টাইফয়েড ও জন্ডিস আক্রান্তরাও আসছেন একই উপসর্গ নিয়ে। কিছুদিন আগে একবার হয়েছে, এখনো আবার ডাক্তার কাছে নিলে এখনো আবার পরীক্ষা। ডেঙ্গু পরীক্ষা দিছে, ডেঙ্গু পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু পরীক্ষা করার পরে এখানে দেখাবো। পার্শ্ববর্তী ব্রাইবাজার যারা আছে ওদেরও একই সেম অবস্থা, প্রায় 20 থেকে 25 জনের একই সেম সমস্যা। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভাইরাল রোগের প্রকোপ বেড়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বাসায় বিশ্রাম নিয়ে থাকা, পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া, জ্বরের জন্য প্যারাসিটামল, কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা, এটাই আমাদের উপদেশ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যায় জড়িতদের বিচার জনগণের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। সকালে পুরান পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যে উদ্দেশ্যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশের জন্ম হয়েছিল তা সফল হয়নি বলে দাবি করেন জামায়াতে নায়েবে আমির। বলেন, এখনো মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হয়নি। তিনি বলেন, পতিত সরকারের দোসরদের বিচার নিশ্চিত ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে। জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, আর লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। এই যতক্ষণ পর্যন্ত সমভূমিতে খেলা না হবে, যদি উঁচু নিচু থাকে, তাহলে কিন্তু খেলা ঠিক মতো ইনসাফপূর্ণ হবে না। রাজনৈতিক দলগুলো যাই বলুক, যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে প্রেস ক্লাবে 2018 সালে বিএনপি নেতা ফারুকের ওপর হামলায় জড়িতদের আটকের দাবিতে করা আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বিএনপি, কিন্তু প্রতিশোধ স্পৃহা না রেখে জনগণের কল্যাণে কাজ করার কথা বলেন তিনি। বলেন, এখন সুযোগ দেশ করার, ভাঙার নয়। কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। রাজনীতি কর্মীকে বুঝতে হবে, এখন আমার দেশ গড়বার সময়, এখন দেশ ভাঙবার সময় নয়। আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে বিভিন্ন জায়গাতে মব কালচারের কথা আসে, এগুলো করা যাবে না। আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও সরকারি বরাদ্দের বৈষম্যের অভিযোগে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কন চাকমাকে অপসারণের দাবি জানিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, সুপ্রদীপ চাকমাকে আওয়ামী লীগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন ও বরাদ্দে মারমা ও ত্রিপুরা সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে বৈষম্যের অভিযোগ তোলেন তারা। পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের প্রকল্প দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূর করতে 7 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ। সুপ্রদীপ চাকমা আমরা পদ থেকে অপসারণ করতে চাই। দ্বিতীয়ত, কঙ্কন চাকমা যুগ্ম সচিব পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে আমাদের পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূর হবে না। গাজীপুরের কোনাবাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে দেওয়ালিয়া বাড়ি পুকুরপাড় এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে দেওয়ালিয়া বাড়ি পুকুরে গোসল করতে নেমে জুনায়েদ ও আব্দুল মমিন, পরে তাদের খোঁজ পাওয়া না গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় কোনাবাড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। চট্টগ্রামের রাউজানে বোরকা পরে আসা সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেলিম নামে একজন নিহত হয়েছে। বেলা 1টার দিকে রাউজানের কদলপুরে ঈশান পথের হাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত সেলিম নিকটাত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলে তার স্ত্রীর সাথে এবং মেয়ে ছিলেন। হঠাৎ অটোরিকশার যোগে আসা বোরকা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করলে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কেউ। নিহত সেলিমকে যুবদল কর্মী দাবি করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করছেন সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন রহমাতুল্লাহ আলাইহির শাহাদাতের মর্মান্তিক ঘটনা স্মরণে শোকের মাতমে দিনটি পার করছে শিয়া সম্প্রদায়। ইরাকের কারবালার প্রান্তর থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল।
ইরান, সিরিয়া সহ বিভিন্ন দেশে শোক মিছিলে অংশ নেয় লাখ লাখ মানুষ। শিয়া অধ্যুষিত সব এলাকাতেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শোকের এই কাফেলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন রহমতুল্লাহ আলাইহির শাহাদাত স্মরণে 61 হিজরির 10 মুহররম ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন তিনি। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতমের রীতি চলছে হাজার বছর ধরে। শোকাবহ দিনটিতে প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক কারবালা ময়দান থেকেই বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। অংশ নেয় লাখ লাখ মানুষ। কেবল ইরাক নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই শোক মিছিলে যোগ দিতে আসে বহু মানুষ। রীতি অনুসারে ইমাম হুসেইন রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফে জড়ো হয়ে মাতম করেন শিয়া মতবাদের অনুসারীরা। শিয়া প্রধান দেশ ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় উদ্যোগে হয় বিশাল তাজিয়া মিছিল। শোকের মাতমে কারবালার হৃদয় বিদারক ঘটনা স্মরণ করেছে গোটা ইরানবাসী। তাজিয়া মিছিলের আয়োজন ছিল ভারতের দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি স্থানে। এছাড়া পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লেবানন, আফগানিস্তান, কুয়েত, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ অংশ নেন আশুরার আনুষ্ঠানিকতায়। 4 খলিফা পরবর্তী যুগে মুয়াবিয়ার মৃত্যুর পর চুক্তির শর্ত ভঙ্গ করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করে ইয়াজিদ, যা নস্যাতে ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহানবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হুসাইন। পথিমধ্যে ফোরাত নদীর তীরে তার কাফেলাকে অবরুদ্ধ করে ইয়াজিদ বাহিনী। অসম যুদ্ধে বীর বিক্রমে লড়াই করে পরিবারসহ শহীদ হন ইমাম হুসাইন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের ভাগ্যে কি ঘটেছে এখনো জানা যায়নি। 27 শিশুর সন্ধানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে অভিযান। অঙ্গরাজ্যটিতে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে, এর মধ্যে 15 জনই শিশু। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 850 জনকে। টেক্সাসের মধ্যাঞ্চলে গুয়াদালুপ নদী ঘিরে চলছে রুদ্ধশ্বাস উদ্ধার তৎপরতা। তীরবর্তী এলাকা থেকে পানির তলদেশ সর্বত্র চলছে খোঁজ। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে এসে বন্যার পানিতে হারিয়ে যাওয়া শিশুদের ফিরে পাওয়ার প্রার্থনায় গোটা যুক্তরাষ্ট্র। সময় যত গড়াচ্ছে ক্ষীণ হচ্ছে শিশুদের জীবিত ফিরে পাওয়ার আশা। তবু দিনরাত এক করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে 1000-এর বেশি উদ্ধারকর্মী। খবরের আশায় অসহায় অভিভাবকদের অপেক্ষা। প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত তল্লাশি চলবে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর। প্রত্যেক নিখোঁজকে খুঁজে না পাওয়া পর্যন্ত বিরতিহীন তল্লাশি চলবে। আজ বা কাল অভিযান বন্ধ হবে না। সম্ভাব্য সব উপায়ের ব্যবহার নিশ্চিত করতে চাই। শুক্রবার অঙ্গরাজ্যটির স্যান অ্যান্টোনিও শহরে টানা বৃষ্টির কারণে প্রায় 29 ফুট বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানি। তীরবর্তী এলাকায় 15 জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ বাকিদের সন্ধান মেলেনি এখনো। আকস্মিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেক্সাসের কের কাউন্টি। সেখানেই মারা গেছে 40 জনের বেশি। ট্রাভিস ও টম গ্রিন কাউন্টিতেও হয়েছে প্রাণহানি। তলিয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধার কাজ। অনেককে উদ্ধার করা হয়েছে গাছের ওপর থেকে। মুহূর্তের মধ্যে সব হয়ে গেল। স্ত্রীর হাত ধরে সত্যিকার অর্থে ঝাঁপিয়ে পড়লাম পানিতে। 200 ফুটের মতো দূরত্বে ভেসে গেলাম। একটা গাছের সাথে ঝুলেছিলাম। ওয়াটারপ্রুফ ফোন ছিল সাথে। সাহায্য চেয়ে অনেকের কাছে ফোন করলাম। চোখের সামনে 4টি মোটরসাইকেল, একটি জিপ, একটি ট্রাক ভেসে যেতে দেখলাম। এখনো ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রাজ্যটিতে। স্থানীয় প্রশাসনকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোস্টগার্ড পাঠানোর কথা জানিয়েছে ফেডারেল প্রশাসন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি আজকের মতো দুপুরের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।